হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা রেলওয়ে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক আজকে করব, স্পেস টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স। আমি তোমাদের বলেছিলাম রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েট বা গ্রুপ ডিতে যে টপিকগুলো থেকে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের এসেছে সেগুলো টপিক ওয়াইজ তোমাদেরকে করাবো। তো এরকম টপ 30 কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এখনো পর্যন্ত 2024-এর কারেন্ট মাস অনুযায়ী। 2025 আর 26-এর মিলে এই 30টা কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র স্পেস টেকনোলজি থেকে তোমাদের ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে থেকে অনেক টপিক থেকেই তোমাদের কিন্তু 2025-এর গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষায় এসেছিল। তো ভালোভাবে দেখে নাও এই প্রশ্নগুলো। যেমন প্রথম প্রশ্ন, 2026 সালের মার্চ মাসে নাসা আর্টেমিস প্রোগ্রামের কোন গুরুত্বপূর্ণ প্রকল্পটা বাতিল করার কথা ঘোষণা করেছিল? আর্টেমিস প্রোগ্রাম এর মধ্যে লুনার গেটওয়ে বলে একটা গুরুত্বপূর্ণ প্রকল্প মার্চ মাসে 2026-এর এই মার্চ মাসে বাতিল করেছে নাসা। এটা 2025 সালেও নিউজে ছিল, তখন আমি তোমাদের এটা বলেছিলাম। এটা 2026-এর মার্চ মাসে এখন কারেন্ট, এটা তোমাদের একটা টপিক, ঠিক আছে? লুনার গেটওয়ে বলে যেটা আছে, দেখো এবার এটা সম্পর্কে একটু দেখে রাখো। এই জিনিসটা কি, নাসা প্রথমে পরিকল্পনা করেছিল যে চাঁদের পাশে একটা স্পেস স্টেশন তৈরি করবে, আর নাসা সেই স্পেস স্টেশন তৈরির পরিকল্পনাটা এখন বাতিল করেছে। এই পরিকল্পনাটাই অ্যাকচুয়ালি আর্টেমিস প্রোগ্রাম, মানে অনেকগুলো দেশ একসাথে মিলে একটা আর্টেমিস চুক্তি আছে চাঁদ নিয়ে গবেষণা করার জন্য। এখন নাসা তাহলে কেন এটাকে বাতিল করলো? নাসা প্ল্যান করছে চাঁদের মাটির ওপর স্থায়ী ঘাঁটি তৈরি করবে একবারে। $20 বিলিয়ন একটা প্রজেক্টের পেছনে খরচা করছে নাসা, যাতে চাঁদের উপরে স্থায়ী বসতি স্থাপন করা যায়। এবং 2030 সালের মধ্যে হয়তো আমরা সেটা দেখতে পারবো, যে প্ল্যান করছে নাসা সেই অনুযায়ী, যে চাঁদে হয়তো মানে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবে আর কি। তো এই জন্য লুনার গেটওয়ের যে প্রকল্প ছিল সেটাকে বাতিল করেছে। নেক্সট, 2025 সালের 24শে ডিসেম্বর ইসরোর কোন রকেটটা 6100 কেজি ওজনের ব্লুবার্ড ব্লক 2 উপগ্রহটা সফলভাবে উৎক্ষেপণ করেছে? LVM-3M6 রকেট আমাদের ব্লুবার্ড ব্লক 2 উপগ্রহটা সফলভাবে উৎক্ষেপণ করেছে, ঠিক আছে? এটা 24শে ডিসেম্বর করেছিল 2025-এ। LVM-3M6 দুটো জিনিস ভালো করে মনে রাখবে, এবং তার সাথে সাথে এর ওজনটাও মনে রাখবে। আর ব্লুবার্ড ব্লক 2 এটা হচ্ছে উপগ্রহ, যে উপগ্রহটাকে পাঠানো হয়েছে। এই আমেরিকার একটা AST স্পেস মোবাইল কোম্পানি বলে একটা কোম্পানি আছে, ঠিক আছে? এই কোম্পানিটা এই উপগ্রহটা সরাসরি স্মার্টফোনে, আমরা যে স্মার্টফোন ব্যবহার করি সেই স্মার্টফোনে স্পেস বেসড সেলুলার ব্রডব্যান্ড কানেক্টিভিটি প্রদান করবে কোনো বিশেষ অ্যান্টেনা ছাড়াই। এটা ছিল ভারতের সব থেকে শক্তিশালী রকেট, এবং 6th এডিশন এটা এই রকেটের সফল অপারেশনাল ফ্লাইট, 6th অপারেশনাল ফ্লাইট। আর এইটাকে লো আর্থ অরবিটে, আর একটা জিনিস খালি এখান থেকে তোমাদের মনে রাখা উচিত, যে লো আর্থ অরবিট এই উপগ্রহটাকে স্থাপন করা হয়েছে। কেমন? নেক্সট, 2025 সালের নভেম্বরে পৃথিবী কোন স্তরের সব থেকে শক্তিশালী ভূচৌম্বকীয় ঝড়ের সম্মুখীন হয়েছিল? এটা 2025 সালের নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সে তোমাদেরকে বলেছিলাম। দেখো, G5 নামের একটা শক্তিশালী ভূচৌম্বকীয় ঝড়, মানে একটা ঝড় হয়েছিল শক্তিশালী, যেটার নাম G5 দেওয়া হয়েছিল, ঠিক আছে? এটা G5 লেভেলের ঝড়, মানে হচ্ছে অত্যন্ত শক্তিশালী বলা হয় এটাকে বিজ্ঞানের ভাষায়, যেটা সচরাচর দেখা যায় না। সেটা ছিল 2025-এর সব থেকে শক্তিশালী সৌর বিকিরণ। অ্যাকচুয়ালি সৌর ঝড় মানে এটা সৌর বিকিরণ। কেমন? কেন এই ঝড় হয়? সূর্য যখন প্রচন্ড গতিতে সৌরকণা বা প্লাজমা, যেটাকে CME বলা হয়, সেইগুলো যখন সূর্য থেকে ছড়িয়ে পড়ে, তখন সেগুলো অপরে মানে অন্য জিনিসগুলোর সাথে মিশে, আশেপাশের সব কণার সাথে মিশে বিশাল একটা শক্তিশালী তরঙ্গ তৈরি করে, এবং সেই তরঙ্গ সরাসরি আমাদের পৃথিবীর যে ম্যাগনেটিক তরঙ্গ আছে, ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, চৌম্বক ক্ষেত্র আছে, সেখানে আঘাত করে, যেটার জন্য আমরা পৃথিবী থেকে সেই প্রভাব বুঝতে পারি। অ্যাকচুয়ালি সমস্ত গ্রহের ওপরেই পড়ে, বাট আমরা বুঝতে পারি। এর কারণে আমরা একটা মেরুজ্যোতিও দেখেছিলাম, একটা বিশেষ ধরনের মেরুজ্যোতি আমরা দেখেছি, উত্তর দক্ষিণ মেরুর কাছাকাছি দেখা যেটা যায়, সেটা মানে
অন্য জায়গাতেও দেখা গেছিল এই ঝড়ের জন্য? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখান থেকে একটা ছোট প্রশ্ন তোমাদের অলরেডি এসেছিল, এটা ভালো করে দেখে রাখবে। নেক্সট 2026 সালের 7 নভেম্বর থেকে কোন ভারত মার্কিন যৌথ স্যাটেলাইটটা আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে? নিসার। এটা থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের এসেছিল। নিসারটা খুব ভালো করে সবাই বুঝে নাও, তোমাদের পরীক্ষার জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট। এটা এটা ভারতের ইসরো আর আমেরিকা মানে নাসা, নাসা আর ইসরো এদের মধ্যে একটা যৌথ মিশন। এটা আর্থ অবজারভেশন মিশন। এর জন্য একটা স্যাটেলাইট তৈরি করা হয়েছে, যেটাতে দুটো দেশই তাদের সেরা প্রযুক্তিগুলোকে ব্যবহার করেছে, ভারত এবং আমেরিকা। এটা উৎক্ষেপণ কবে করা হয়েছিল? 2025 সালের 30শে জুলাই শ্রীহরিকোটা থেকে। কোন রকেটের সাহায্যে? GSLV F-16 হেভি লিফট রকেটের মাধ্যমে এই নিশান উৎক্ষেপণ করা হয়েছিল। আর এই স্যাটেলাইটটার ওজন ছিল 2400 কেজি, যেটা ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। নিসার বিশ্বের প্রথম মিশন, যেটা একসাথে দুটো বিভিন্ন ব্যান্ডের র্যাডার ব্যবহার করা হয়েছে, মানে দুটো দেশের, মানে দুটো ব্যান্ড বলতে এল ব্যান্ড আর এস ব্যান্ড। এল ব্যান্ডটা তৈরি করেছে নাসা, এটা বনের ঘনত্ব, মাটির ভেতরের আর্দ্রতা এগুলো মাপবে। আর এস ব্যান্ড হচ্ছে ইসরো তৈরি করেছে, এটা মূলত কৃষিকাজ এবং তুষারপাত পর্যবেক্ষণে দক্ষ। মেঘলা আকাশ হোক, গভীর অন্ধকার হোক, যে কোনো পরিস্থিতিতে দিন রাত সমানভাবে নিখুঁত ছবি তুলতে পারবে এই স্যাটেলাইটটা। প্রতি 12 দিনে দুবার করে এটা পুরো পৃথিবী, স্থলভাগ এবং বরফে ঢাকা অঞ্চলের মানচিত্র তৈরি করে ফেলবে। পৃথিবী কিভাবে পাল্টাচ্ছে সেটা বুঝতে সাহায্য করবে, মানে ক্লাইমেট চেঞ্জটা কিভাবে হচ্ছে। ভূমিকম্প, ভূমিধস বা বন্যার মতো দুর্যোগের আগাম সতর্কবার্তা দেবে। হিমবাহ কতটা দ্রুত গলছে সেটা নিয়মিত নজরে রাখবে, মাপতে পারবে। এরপর 2026 সালে ইসরোর কোন রকেটটা 4410 কেজি ওজনের CMS-03 উপগ্রহটা সফলভাবে উৎক্ষেপণ করেছে? এটা 2026 সালের ঘটনা। LVM-3M5 বাহুবলী 4410 কেজি ওজনের CMS-3 উপগ্রহটা সফলভাবে উৎক্ষেপণ করেছে 2026 সালে ইসরো। সব থেকে ভারী যোগাযোগকারী উপগ্রহ হচ্ছে CMS-3, এই যেটা পাঠানো হয়েছে। কমিউনিকেশন স্যাটেলাইট এটা। এখানে ব্যবহার করা হয়েছে ভারতের সব থেকে শক্তিশালী রকেট এই LVM-3M5, যার জন্য এটাকে বাহুবলী বলা হয়, এর বিশাল ক্ষমতা এবং শক্তির জন্য। এর ওজন CMS-3 প্রায় 4410 কেজি। এবং আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, এটা ভারতের মাটি থেকে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিটে পাঠানো এখনো পর্যন্ত সব থেকে ভারী পেলোড বা ওজন। জিওসিঙ্ক্রোনাস, জিওসিঙ্ক্রোনাস মানে হচ্ছে এই তোমরা যেরকম অরবিটটা ঠিক দেখতে পাচ্ছ, 43.5 মিটার লম্বা এই রকেটটা 3টে স্তরে কাজ করে: সলিড বুস্টার, লিকুইড কোর অ্যান্ড ক্রায়োজেনিক আপার স্টেজ। শুরুতে প্রচন্ড শক্তি দেওয়ার জন্য সলিড বুস্টার ব্যবহার করা হয়, তারপরে মাঝপথে রকেটটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লিকুইড কোর, আর একদম শেষ পর্যায়ে উপগ্রহকে নির্দিষ্ট কক্ষপথে বসানোর জন্য ক্রায়োজেনিক আপার স্টেজ ব্যবহার করা হয়। এটা ভারত আর ভারতের আশেপাশের সামুদ্রিক এলাকায় অত্যন্ত উন্নত মানের মাল্টিব্যান্ড কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে, যার জন্য এটা এত গুরুত্বপূর্ণ। এরপরে 2025 সালের 23শে অক্টোবর ভারতের কোন শহরে গগনযান রকেটের একটা 65 ফুট লম্বা মডেল উন্মোচন করা হয়েছে? এটা স্পেসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে আমি তোমাদেরকে বলে দিলাম, হায়দ্রাবাদে এই ধরনের একটা মডেল উন্মোচন করা হয়েছে 65 ফুট লম্বা গগনযান রকেটের। 23শে অক্টোবর 2025 করা হয়েছিল, উচ্চতা 65 ফুট। গগনযান মিশনে মহাকাশচারীদের নিয়ে যাওয়ার জন্য যে বিশেষ রকেট ব্যবহার করা হবে তার নাম হচ্ছে HLVM-3, যার পূর্ণ নাম হচ্ছে হিউম্যান রেটেড লঞ্চ ভেহিকেল মার্ক 3। সাধারণ মানুষ এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের ভারতের মহাকাশ বিজ্ঞান সম্পর্কে উৎসাহিত করা
ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান এটা আমাদের, যেহেতু গগনযান, সেই সম্পর্কে সবার মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করা, এটাই হচ্ছে এই প্রদর্শনী অর্থাৎ এই মডেলটা তৈরি করার মেন লক্ষ্য। আর একটা জিনিস মনে রাখবে, লো আর্থ অরবিটে এই গগনযানটাকে পাঠানোর টার্গেট করা হয়েছে। ভারতীয় মহাকাশচারীদের, যাদেরকে বলা হয়েছে গগনট, গগন অ্যাস্ট্রোনট যেমন হয় সেরকম গগনযানে করে যারা যাবে তারা হচ্ছে গগনট, ঠিক আছে। তারপর 2025 সালের অক্টোবরে প্রথমবারের মতো কোন কুয়াশারের মধ্যে দুটো ব্ল্যাক হোলের জোর লক্ষ্য করা গেছে, এটাও একটা ইম্পর্টেন্ট। OJ287, দেখো একটু ডিটেলস দেখি এটার। 2025 সালে অক্টোবর মাসে বিজ্ঞানীরা মহাকাশে একটা বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন, যে একটা কুয়াশারের ভেতরে দুটো বিশাল ব্ল্যাক হোল একে অপরকে কেন্দ্র করে ঘুরছে। কুয়াশার কি জিনিস? এটা হচ্ছে মহাকাশের একটা অত্যন্ত উজ্জ্বল বস্তু, যেটা একটা গ্যালাক্সির কেন্দ্রে থাকে, যেমন আমাদের আকাশগঙ্গার কেন্দ্রেও থাকে। এই বিশেষ কুয়াশারটার নাম হচ্ছে OJ287, যেটা পৃথিবী থেকে কয়েক কোটি আলোকবর্ষ দূরে রয়েছে। এই অসাধ্য সাধন করেছে রেডিও অ্যাস্ট্রন নামের একটা স্পেস টেলিস্কোপ। এই টেলিস্কোপে তোলা ছবি দুটোতে আলাদা রেডিও সিগন্যাল বা নির্গমন কেন্দ্র দেখা গেছে, যেখানে একটা বড় ব্ল্যাক হোল, একটা ছোট ব্ল্যাক হোল আছে। তারপর 2025 সালের 10 সেপ্টেম্বর সম্পন্ন হওয়া ভারতের মহাকাশ খাতের 100তম প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে কোন সংস্থা SSLV তৈরির অধিকার পেয়েছে? হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড স্বাধীনভাবে SSLV, যেটাকে বলা হয় স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, বা ক্ষুদ্র যে উপগ্রহ, ছোট ছোট উপগ্রহ হয়, সেই উপগ্রহগুলোর উৎক্ষেপণ যান তৈরি করতে পারবে হাল। এই প্রক্রিয়াটা ইন স্পেস এর মাধ্যমে সম্পন্ন হয়েছে, যাতে ইসরো, NSIL, তারপর তোমার হাল, এরা সবাই চুক্তি করেছে। এরপর 2025 সালের আগস্টে আবিষ্কৃত বিরল চতুর্ভুজ নক্ষত্র ব্যবস্থাটির নাম কি? এটা 2025 সালের আগস্টেই আবিষ্কৃত হয়েছে, UPM J10403551 AABB-AB3। আমাদের জ্যোতির্বিজ্ঞানীরা গ্যালাক্সিতে একটা অদ্ভুত নক্ষত্র ব্যবস্থার সন্ধান পেয়েছে, যেখানে 4টে মহাজাগতিক বস্তু একে অপরকে কেন্দ্র করে ঘুরছে, যেটার নাম দিয়েছে এইটা, UPM J10403551 AABAB। মাঝখানে দুটো তরুণ লোহিত বামন মানে রেড ডোয়ার্ফ নক্ষত্র রয়েছে, এবং এই নক্ষত্রকে ঘিরে প্রদক্ষিণ করছে আরো দুটো ঠান্ডা বাদামি বামন গ্রহ। ঠিক এরকম ছবিটা দেখা গেছে। এরপর 2025 সালের 24 আগস্ট ইসরো গগনযান মিশনের কোন গুরুত্বপূর্ণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে? ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট। কোথা থেকে করেছিল? সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। ভবিষ্যতে মহাকাশচারীরা, মানে যারা গগনট হবে বা গগনযাত্রী হবে, তারা মহাকাশ থেকে ফিরতে পারবেন, যাতে ফিরতে পারে, যখন ফিরবেন তখন তাদের যে বহনকারী যান থাকবে, যে ক্রু মডিউল যেটাকে বলা হয়, সেই ক্রু মডিউলটা প্যারাশুটের সাহায্যে নিরাপদে যাতে মাটিতে ফিরে আসতে পারে, সেটার একটা প্র্যাকটিস টেস্ট এটা, ইন্টিগ্রেটেড এয়ার ড্রপ টেস্ট, যেটা 2025 সালে 24 আগস্ট ইসরো করেছিল। ঠিক আছে, এটাও তোমাদের সাথে আলোচনা করেছিলাম। 2025 সালের আগস্টে কোন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা জানিয়েছেন যে জল ছাড়াও ভিন গ্রহে প্রাণ থাকা সম্ভব? MITর বিজ্ঞানীরা, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির বিজ্ঞানীরা এই নতুন তথ্য দিয়েছেন। তাদের মধ্যে ভিন গ্রহের, অন্যান্য গ্রহে প্রাণের অস্তিত্বের জন্য সবসময় জলের প্রয়োজন নাও হতে পারে, অর্থাৎ জল ছাড়াও ভিন গ্রহে প্রাণ থাকা সম্ভব, এই ধরনের একটা তথ্য দিয়েছে MIT, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। আইকনিক লিকুইড বলে একটা লিকুইড আছে, সেই লিকুইড এর থ্রুতেও একটা মানে জীবজগৎ তৈরি হতে পারে। বিজ্ঞানীরা মনে করছেন যে মহাবিশ্বে প্রতিকূল পরিবেশে জলের বদলে আয়নিক লিকুইড, যেটাকে আয়নিত তরল বলা হয়, এই আয়নিত তরলও প্রাণের আধার হতে পারে। তারপরে 2 আগস্ট 2025 তারিখে স্পেসএক্সের কোন রকেটটা ক্রিউ 11 মিশনের 4 মহাকাশচারীকে নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছে?
পাড়ি দিয়েছিল 2 আগস্ট 2025-এ ফ্যালকন 9 রকেটের সাহায্যে। এই প্রশ্ন তোমাদের এসেছিল অলরেডি। দেখো 2 আগস্ট হয়েছিল 2025-এ। কোথা থেকে? ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে 4 জন মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এই অভিযানে ব্যবহার করা হয়েছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় রকেট ফ্যালকন 9। মহাকাশচারীরা যে বিশেষ যানে চড়ে গিয়েছিলেন সেটার নাম ছিল ড্রাগন। এগুলোকে ক্যাপসুল বলা হয়, তো ড্রাগন ক্যাপসুল নাম ছিল এটার। এখানের মধ্যে কারা কারা ছিল? আমেরিকার জেনা কার্ডম্যান এবং মাইকেল ফিঙ্কে নাসা থেকে গেছিল। রাশিয়ার রসকসমস থেকে গেছিল ওলেগ প্লাতনভ। জাপানের জাকসা থেকে কিমিয়া ইউই ছিলেন। আর এটার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছিল ক্রিউ 11, অফিসিয়াল নাম দেওয়া হয়েছিল। এরপরে 2025 সালের 15ই জুলাই কোন ভারতীয় মহাকাশচারী অ্যাক্সিওম 4 মিশন শেষ করে পৃথিবীতে ফিরে এসেছেন? মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা এটা। শুভ্রাংশু শুক্লা অ্যাক্সিওম 4 মিশনে আরো 3 জন সদস্যের সাথে 18 দিন 18 ডেজ মহাকাশে কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। আমাদের রাকেশ শর্মা, যিনি প্রথম গিয়েছিলেন মহাকাশে 1984-তে। তারপরে এই শুভ্রাংশু শুক্লা, ইনি হচ্ছেন ভারতের দ্বিতীয় এমন ভারতীয় যিনি মহাকাশে গেলেন, এবং সব থেকে বড় কথা তিনি প্রথম ভারতীয় হিসাবে, ফার্স্ট ইন্ডিয়ান হিসাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পরিদর্শন করেছেন। ঠিক আছে। তারপরে অ্যাক্সিওম 4 মিশনের কমান্ডারের দায়িত্বে কে ছিলেন? যাদের কথা আমি বললাম, যিনি আমেরিকার সব থেকে অভিজ্ঞ মহাকাশচারী, কে ছিলেন? পেগি হুইটস্টন। কেমন? এই নামটা ভালো করে মনে রাখবে। ইনি ছিলেন এই অ্যাক্সিওম 4 মিশনের কমান্ডারের দায়িত্বে। 2025 সালের জুনে বিজ্ঞানীরা মহাবিশ্বে হারিয়ে যাওয়া সাধারণ পদার্থের খোঁজ পেতে কোন শক্তিশালী তরঙ্গ ব্যবহার করেছেন? এটাও খুব ইম্পর্টেন্ট একটা স্পেসের প্রশ্ন। রেডিও তরঙ্গ ব্যবহার করেছেন। এই রেডিও তরঙ্গগুলো যখন মহাকাশে ওই গ্যাসের মধ্যে দিয়ে আসে তখন তাদের গতি প্রকৃতি বদলে যায়, এবং সেই বিশ্লেষণ করে, সেই অ্যানালিসিস করে বোঝা সম্ভব হয়েছে যে মানে সাধারণ যে পদার্থের উপস্থিতিগুলো বোঝা সম্ভব হয়েছে। এটা 2025 সালের জুনে বিজ্ঞানীরা করেছিল। তারপরে 2025 সালের 29শে মে চীন কোন রকেটের সাহায্যে তিয়ানওয়েন-2 মহাকাশযানটি উৎক্ষেপণ করেছে? চীনের একটা রকেট লং মার্চ 3B, এই রকেটের মাধ্যমে এটা করেছে। এর মূল কাজ ছিল 2016 HO3 নামক একটা মানে পৃথিবীর কাছাকাছি একটা গ্রহাণু, নিয়ার তার অ্যাস্টেরয়েড বলা হয়, সেখান থেকে মাটির নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা। তিয়ানওয়েন-2 মহাকাশযানটা এই রকেটের সাহায্যে পাঠানো হয়েছিল এই কারণে। এরপরে 2025 সালের মে মাসে আবিষ্কৃত 1110 কোটি বছরের পুরানো বিশাল গ্যালাক্সিটার নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা 2025 মে মাসে আবিষ্কৃত হয়েছিল। এটার নাম J0107A। এটা আমাদের বার্ড স্পাইরাল, মানে আমাদের পৃথিবীর আকাশগঙ্গার মতোই। আমাদের আকাশগঙ্গা তো স্পাইরাল হয়, সর্পিল আকারের হয়, তো এটা বার্ড স্পাইরাল একটা গ্যালাক্সি খুঁজে পেয়েছিল বিজ্ঞানীরা, যেটার নাম হচ্ছে এটা। দেখতে আমাদের অনেকটা মিল্কি ওয়ের মতো, কিন্তু যেটা তারা বিজ্ঞানীরা মানে বিশ্লেষণ করে দেখেছেন যে ওই J0107 এর যে ভর টোটাল, সেখানকার নক্ষত্র, গ্যাস, এই সমস্ত মিলিয়ে আমাদের মিল্কি ওয়ের থেকেও 10 গুণ বেশি, মিল্কি ওয়ের থেকেও 10 গুণ বেশি, এবং এটা 1110 কোটি বছরের পুরানো। এরপরে 2025 সালের 18ই মে ইসরো কোন রকেটের সাহায্যে EOS-09 স্যাটেলাইটটা উৎক্ষেপণ করেছিল? 18ই মে ইসরো PSLV-C61 এই স্যাটেলাইটটা উৎক্ষেপণ করেছিল EOS-09 রকেটের সাহায্যে। কোথা থেকে? শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে। 101তম লঞ্চ ভেহিকেল PSLV-C61 এর সাহায্যে এটা করেছিল। এটা আমাদের আর একটা জিনিস এখান থেকে তোমরা করে রাখতে পারো, যে আমাদের সূর্য সমলয় কক্ষপথ সান সিঙ্ক্রোনাস, সেখানে এটাকে পাঠানো হয়েছিল। এরপরে চাঁদের মহাকর্ষীয় ক্ষেত্র এবং আভ্যন্তরীণ গঠন জানার জন্য নাসা কোন মিশনটি পাঠিয়েছিল? গ্রেল এব অ্যান্ড ফ্লো। এটা 2011 সালে
এব আর ফ্লো এই দুটো যমজ মহাকাশযান পাঠিয়েছিল চাঁদের গ্র্যাভিটেশনাল ফিল্ড ঠিকঠাক করে মাপার জন্য, যেটা এখন নিউজে ছিল 2025-এ, সেই জন্য এটা নিউজে এসেছে, তো এটা জেনে রাখবে। 2025 সালের 24শে এপ্রিল চীন কোন মহাকাশযানের মাধ্যমে 3জন মহাকাশচারীকে তাদের মহাকাশ স্টেশনে পাঠিয়েছে? সেনঝৌ 20 চীন পাঠিয়েছিল 24 এপ্রিল 2025-এ। জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে এটা পাঠানো হয়েছিল। জিউকুয়ান এটা একটা চীনের স্যাটেলাইট লঞ্চ সেন্টার, রকেট লঞ্চার স্টেশন, ঠিক আছে। সিনঝৌ 20 এখান থেকে পাঠানো হয়েছিল লং মার্চ 2F রকেটের সাহায্যে। তারপর 2025 সালের এপ্রিলে ইসরো পিএসএলভির চতুর্থ পর্যায়ের জন্য কলম্বিয়ামের পরিবর্তে কোন সংকর ধাতু দিয়ে তৈরি নোজাল ডাইভারজেন্টের সফল পরীক্ষা করেছে? স্ট্যালাইট দিয়ে। এটা একটা কলম্বিয়াম, যেটা চতুর্থ পর্যায়ে আমদানিকৃত কলম্বিয়াম বলে একটা তোমার হচ্ছে ধাতু, তার পরিবর্তে স্ট্যালাইট দিয়ে নোজাল ডাইভারজেন্টের সফল, মানে স্ট্যালাইট হচ্ছে অ্যাকচুয়ালি কোবাল্ট বেসড একটা সংকর ধাতু, যাতে ক্রোমিয়াম, নিকেল, টাংস্টেন, লোহা এগুলো সব থাকছে। টাংস্টেন, লোহা এইগুলো সব থাকে, এবং এইগুলো ইউজ করলে এর পরিবর্তে এই অল্টারনেটিভটা ইউজ করলে প্রায় কস্ট হচ্ছে 90% কমে যাবে, যার জন্য এটা করেছে। তো স্ট্যালাইটটা এই কারণে নিউজে ছিল। এরপরে 2025 সালের 21শে এপ্রিল ইসরো কোন মিশনের মাধ্যমে মহাকাশে দ্বিতীয়বার সফল ডকিং সম্পন্ন করেছে? স্পেডেক্স। ডক্টর জিতেন্দ্র সিং আমাদের কেন্দ্রীয় মন্ত্রী, তিনি জানিয়েছিলেন যে স্পেডেক্স মিশনের দুটো স্যাটেলাইট মহাকাশ সফলভাবে দ্বিতীয়বার একে অপরের সাথে যুক্ত, মানে ডকিং করতে পেরেছে। আর আমেরিকা, রাশিয়া, চীনের পর আমাদের ভারত হচ্ছে চতুর্থতম দেশ যারা মহাকাশে ইনঅরবিট এরকম স্যাটেলাইট ডকিং প্রযুক্তি সফলভাবে প্রদর্শন করলো। এটা এখনো পর্যন্ত ইউএসএ পেরেছে, রাশিয়া পেরেছে, আর হচ্ছে আমাদের পেরেছে চায়না। এবং এটা করা হয়েছিল, তোমাদের বলে দিই, এটা 2024 সালের ডিসেম্বর মাসে করা হয়েছিল পিএসএলভি C60 রকেটের মাধ্যমে স্পেডেক্স মিশন, মানে এটাকে এর জন্য যে আমাদের মহাকাশযান সেটাকে উৎক্ষেপণ করা হয়েছিল, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি আমাদের চন্দ্রযান 4 মিশনের জন্য এটা অত্যন্ত জরুরি। এই মিশনে দুটো 220 কেজি ওজনের মহাকাশযান রয়েছে, যেটার নাম হচ্ছে SDX-01 চেজার, আর একটা হচ্ছে SDX-02 টার্গেট। এরপর 2025 সালের এপ্রিলে নাসার কিউরিসিটি রোভার মঙ্গল গ্রহের কোন স্থানে সিডেরাইট নামক খনিজটি খুঁজে পেয়েছে? কিউরিসিটি আমাদের অনেক এক্সামে আসে, তোমরা জানো যে এটা কোন গ্রহ রিলেটেড বা এটা কোন গ্রহের একটা মিশন। তো মঙ্গল গ্রহের এই কিউরিসিটি রোভার যেটা মঙ্গল গ্রহে ঘুরে বেড়ায়, মঙ্গল গ্রহের গেল ক্রেটার বলে একটা জায়গা আছে, গেল ক্রেটার, সেই গেল ক্রেটারে সিডেরাইট নামক একটা খনিজ খুঁজে পেয়েছে এই কিউরিসিটি রোভার। 2025 সালের 27শে মার্চ ইউরোপীয় স্পেস এজেন্সি কোন বিখ্যাত স্পেস অবজারভেটরি মিশনটা আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দিয়েছে? ইউরোপীয় একটা স্পেস এজেন্সি ইউএসএ একটা গাইয়া নামের একটা অবজারভেটরি মিশন বন্ধ করে দিয়েছে অফিসিয়ালি। এটা 2013 সালে উৎক্ষেপণ করা হয়েছিল এবং 2014 সালে এটা মহাকাশ পর্যবেক্ষণ শুরু করে, এবং 2025-এর জানুয়ারি মাসে এটার কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়, সেই জন্য এটা অফিসিয়ালি বন্ধ করা হয়েছিল। গাইয়ার মানে মূল উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আমাদের যে মিল্কি ওয়ে মানে আকাশগঙ্গা, সেখান থেকে 3D মানচিত্র বা 3D ম্যাপ তৈরি করা। এরপর 18ই মার্চ 2025 তারিখে সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর কোন মহাকাশযানে চড়ে পৃথিবীতে ফিরে এসেছেন? স্পেসএক্স ক্রু ড্রাগন। 18ই মার্চ 2025-এ মহাকাশচারী বুচ উইলমোর এবং সুনিতা উইলিয়ামস স্পেসএক্সের ক্রু ড্রাগন ক্যাপসুলে করে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন। এরা 2024 সালের জুনে বোয়িং এর স্টারলাইনার মহাকাশযানে করে মাত্র 8 দিনের একটা মিশনে মহাকাশ স্টেশনে গিয়েছিলেন, এবং স্টারলাইনার মহাকাশযানের প্রপালশন সিস্টেম বা ইঞ্জিন প্রযুক্তিতে ত্রুটি দেখা দেওয়ার কারণে তারা তাদের মানে ফিরে আসার যে
যাত্রা সেটা বারবার পিছিয়ে গেছিল। শেষ পর্যন্ত নাসা তাদের ফিরিয়ে আনার জন্য স্পেসএক্সের ক্রিউ 9 মিশনের সাহায্য নিয়েছিল এবং তারা ফ্লোরিডার উপকূলে সমুদ্র অবতরণ ফাইনালি করেছিল আর কি। তারা মহাকাশে মোট 286 দিন কাটিয়েছিলেন এবং এর ফলে সুনিতা উইলিয়ামসের মোট মহাকাশ ভ্রমণের সময় দাঁড়িয়েছিল 608 দিন, যেটা আমেরিকান মহাকাশচারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এরপর 2025 সালের 14ই মার্চ স্পেসএক্সের কোন মিশনের মাধ্যমে প্রথম ফায়ারস্যাট স্যাটেলাইটটা উৎক্ষেপণ করা হয়েছে? স্পেসএক্সের ট্রান্সপোর্টার 13 মিশনের মধ্যে প্রথম ফায়ারস্যাট স্যাটেলাইটটা পৃথিবী নিম্ন কক্ষপথে মানে লো আর্থ অরবিটে পাঠানো হয়েছে। এটা একটা এআই বেসড স্যাটেলাইট যার কাজ ছিল অত্যন্ত দ্রুত এবং নির্ভুলভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে যে আমাদের ওয়াইল্ড ফায়ার হয় মানে দাবানল হয় সেই দাবানলকে শনাক্ত করা। এরপর 2025 সালের 15ই মার্চ ইসরো কোন রকেটের ষষ্ঠ মিশনের জন্য ক্রায়োজেনিক ইঞ্জিনের সফল পরীক্ষা সম্পন্ন করেছে? LVM-3M6 এই মিশনে ব্যবহৃত হয়েছে CE-20 ক্রায়োজেনিক ইঞ্জিন, যেটা ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি, এবং LVM-3 লঞ্চ ভেহিকেল যেটা আমাদের এটা ইসরোর থার্ড পর্যায়ের লিফট লঞ্চ ভেহিকেল, যেটা ভারী স্যাটেলাইট মহাকাশযানে পাঠায়। 2025 সালের 26শে ফেব্রুয়ারি নাসা চাঁদে জলের সন্ধানে কোন স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে? লুনার ট্রেল ব্লেজার। এটাও ফ্লোরিডার যে তোমার হচ্ছে স্পেস সেন্টার রয়েছে কেনেডি স্পেস সেন্টার, সেই কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন 9 রকেটের সাহায্যে লুনার ট্রেল ব্লেজার মহাকাশে পাঠানো হয়েছে। এর লক্ষ্য ছিল চাঁদের যে মেরু অঞ্চল সেখানে যে মানে শ্যাডোড ক্রেটার্স আছে মানে চির অন্ধকার আচ্ছন্ন যে গর্তগুলো আছে সেই গর্তগুলোতে জমে থাকা বরফ বা জলের মানচিত্র তৈরি করা বা ম্যাপ তৈরি করা বা সেটাকে অ্যানালিসিস করা। এরপর 2025 সালের ফেব্রুয়ারিতে ইসরো কত টন ক্ষমতা সম্পন্ন বিশ্বের বৃহত্তম ভার্টিক্যাল প্ল্যানেটারি মিক্সার তৈরি করেছে? 10 টন। এটা 13ই ফেব্রুয়ারিতে হয়েছিল, মানে সে বেঙ্গালুরু সেন্ট্রাল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি CMTI এর সহযোগিতায় তৈরি হয়েছিল। সলিড প্রোপাল্যান্ট তৈরির জন্য বিশ্বের বৃহত্তম একটা ধরনের মিক্সার, যেটা রকেটের কঠিন যে জ্বালানি হয় বা সলিড মোটর তৈরির গতি বাড়াতে গুরুত্বপূর্ণ আর কি মিক্সারটা। এরপরে 2025 সালের 29শে জানুয়ারি ইসরো তাদের কততম রকেট মিশন সম্পন্ন করে ইতিহাস সৃষ্টি করেছে? 100তম। দেখো এখানে GSLV-15 রকেটটা সফলভাবে উৎক্ষেপণ করেছিল ইসরো তাদের 100তম রকেট মিশনে, এবং রকেটটা NVS-02 নামের একটা নেভিগেশন স্যাটেলাইটকে একদম নির্ভুলভাবে GTO মানে জিও সিনক্রোনাস ট্রান্সফার অরবিটে স্থাপন করেছিল। এরপরে 2025 সালের 17ই জানুয়ারি ভারতের কোন বেসরকারি স্টার্টআপ ফ্লায়ারফ্লাই নামক স্যাটেলাইট কনস্টেলেশন উৎক্ষেপণ করেছে? স্পিকসেল। এটা 17ই জানুয়ারিতে হয়েছিল 2025-এ। মানে বাণিজ্যিক যে হাইপার স্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইট, ঠিক আছে, এই স্যাটেলাইটগুলো বিশ্বের সর্বোচ্চ রেজলিউশনের বাণিজ্যিক হাইপার স্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইট। তারপর 2024 সালের ডিসেম্বরে কোন দেশের মিরকাট রেডিও টেলিস্কোপ মহাকর্ষীয় তরঙ্গের নতুন তথ্য প্রকাশ করেছে? এটা কোথাকার জাস্ট জেনে রাখবে, দক্ষিণ আফ্রিকার, সাউথ আফ্রিকার, ঠিক আছে।